প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। সড়কে যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি। স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা। চেকিং এর বিষয়টা আগের চাইতে অনেক ভালো হয়েছে, এটা আমাদের যাত্রীদের জন্য ভালো হয়েছে। আমাদের আসলে বাড়িতে যাওয়া মানে ঈদ মানেই বাড়িতে যাওয়া, সব দিকে চেঞ্জ দেখছি। আপনার সামনের দিক দিয়ে নিরাপত্তার পলয়টা একটু ভালো। ঈদ কেনাকাটায় সরগরম বিপণী বিতানগুলো। শেষ সময়ে পছন্দের পোশাক কেনার ধুম। দেশীয় কাপড়ের কদর বেশি। অন্য সময় যে কোনো সময়ের চেয়ে আমার কাছে খুব রিজনেবল মনে হয়েছে। ফ্যামিলির সবার জন্য টুকটাক কেনাটা শেষ, আমার জন্য বাকি ছিল, আমার জন্য নিয়ে নিলাম আর কি। আর দাম অ্যাজ ইউজুয়াল আগের বছরের মতোই। সংস্কার হলে বাংলাদেশে আসবে মৌলিক পরিবর্তন। ওয়াও সম্মেলনে ডক্টর ইউনূস। রোহিঙ্গা প্রত্যাবাসনে চান এশিয়ার নেতাদের সহায়তা। সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি। অভিযোগ মির্জা ফখরুলের। কারো কাছে লুটপাটের স্বাধীনতায় বড় মন্তব্য নাহিদের। গৃহযুদ্ধের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। গণহত্যা তদন্ত শেষ পর্যায়ে। ট্রাইব্যুনালে তথ্য ফাঁসে চলছে তদন্ত। এবং পবিত্র লাইলাতুল কদরে ইবাদত বন্দেগীতে মুশকুল মুসলমানরা। মসজিদে মসজিদে মুসলিমদের ঢল। আল্লাহর সন্তুষ্ট রহমত কামনা। সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবারে বিস্তারিত। ঈদযাত্রায় নতুন চতুর্থ দিনে নারীর টানে ছুটছে ঘরমুখ মানুষ। সড়ক ও রেলপথে কিছুটা চাপ বাড়লেও নেই তেমন কোনো ভোগান্তি। নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছে মানুষ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। ব্যস্ততম ঢাকা ছেড়ে নারীর টানে বাড়ি ফিরছেন নগরবাসী। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে বাড়ি ফেরা মানুষের ভিড়। তবে এবছর এখনো চোখে পড়েনি সেই চিরচেনা উপচে পড়া ভিড়। তাই তো স্বস্তির নিঃশ্বাস যাত্রীদের চোখে মুখে। সব দিকে চেঞ্জ দেখছি। আপনার সামনের দিক দিয়ে নিরাপত্তার পলয়টা একটু ভালো, মানে মোটামুটি যাতায়াত দিক দিয়ে সুবিধা হচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে একটু যেন শান্তিভাবে যেতে পারি, আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারি, এই জন্য আর কি ট্রেনের মানে জার্নিটা মানে সেফ মনে করছে আর কি। ঈদ মানেই বাড়িতে যাওয়া, সবাই খুব খুশি। বাচ্চারা এক্সাইটেড থাকে, কবে বাড়িতে যাবে, কয়দিন থাকবে, ওরা খুব খুশি হয় বাড়িতে গেলে। আমি দাদু বাড়ি কিশোরগঞ্জ যাচ্ছি, আমার ঈদ করতে এখানেই ভালো লাগে। ভোগান্তি কমাতে টিকিট ছাড়া এবার প্ল্যাটফর্মে যেতে দেওয়া হচ্ছে না যাত্রীদের। বাড়তি চাপের কথা চিন্তা করে চালু হচ্ছে 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন। এছাড়া ট্রেনগুলোতে যুক্ত হয়েছে বাড়তি 44টি কোচ। এবারে এই জাতি সাধারণের মোটামুটি কোনো রকম মানে স্বাচ্ছন্দ্য ভ্রমণের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা বা কোনো রকমের বিঘ্ন করতেছে না, সেটা আপনারা দেখতেছেন। এখন সুন্দরভাবে ওনারা স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ভ্রমণ করতে পারতেছেন। রেলপথের মতো সড়ক পথেও যাত্রীর চাপ বাড়লেও দৃশ্যমান কোনো ভিড় নেই। কাউন্টারগুলোতে অলস সময় কাটাচ্ছেন কর্মীরা। এখন অনুযায়ী যে আশা ছিল এখন ওই চাপ নাই। এখন বিকালে 3টার পরে বোঝা যাবে কিরকম চাপ হবে। আমাদের গত 2 দিন পরশু থেকে বরিশালের যাত্রী অ্যাভেলেবেল চলতেছে। চট্টগ্রাম, সিলেট বিভিন্ন রোড এগুলোতে যাত্রী নাই। ট্রেনে যাইতেছে, খুব কম যাইতেছে, ট্রেনে মনে বেশি যাইতেছে। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 3 স্তরে নিরাপত্তা নিশ্চিত করেছে র্যাব। যখনই আমাদের ঢাকা শহর খালি হয়ে যাবে তখন আবাসিক এলাকা যেগুলো আছে তখন আমাদের টহল এবং গোয়েন্দা নজরদারিতে আমরা সেসব এলাকায় বেশি নজর দিব আর কি। বৃহস্পতিবার কমলাপুর রেল স্টেশনে টিকিট কালোবাজারি চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এদিকে ঈদযাত্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের নিরাপত্তায় কাজ করছে পুলিশ ও স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে মানুষ বাড়ি ফিরছেন। এই দুই সড়কের সবচেয়ে ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা স্টেশনে যাত্রী ও পরিবহনগুলো ভিড় করছে। যাত্রীদের অনেকেই বেশি ভাড়া আদায়ের অভিযোগ করলেও তা অস্বীকার করেছেন পরিবহন মালিকরা। এই যাত্রায় সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে 2-1টি জায়গায় যানবাহনের ধীর গতি থাকলেও যানজট নেই। ময়মনসিংহ নগরীর 5 গুদাম ব্রিজ মোড় এলাকায় বাড়তি চাপ রয়েছে। মহাসড়কের সিরাজগঞ্জ অংশে যানবাহনের চাপ থাকলেও যানজটের ভোগান্তি নেই। এবার অনেক আরামে আসছে, এবার কোনো সমস্যা নেই রাস্তাঘাটে। আলহামদুলিল্লাহ, অন্যান্য বছর হচ্ছে এই বছর যানজট নাই বললেই চলে। শুধুমাত্র চান্দুরা চৌরাস্তার নিচে উপরে আমাদের কিছুটা সময় একটু জ্যামে ছিলাম, এরপর আর কোনো জ্যাম নেই। যেহেতু আজকে সর্বাধিক গার্মেন্টসগুলি ছুটি হয়েছে, একসাথে 2টার পরে থেকে প্রচুর যাত্রী তাদের পরিবহনের জন্য তারা অপেক্ষা করছে। আমরা
নিরলসভাবে সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করছি এবং মহাসড়কে তেমন কোনো যানজট নাই। ঈদকে সামনে রেখে রাজধানীর শপিং মলগুলোতে চলছে শেষ সময়ের বেচাকেনা। পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করতে ছুটে আসছেন নগরবাসী। তবে লম্বা ছুটির প্রভাবে গেল কয়েকদিনের চেয়ে বিক্রি কমেছে বলে জানিয়েছেন দোকানিরা। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। ঈদ সামনে রেখে নিজ ও পরিবারের সদস্যদের জন্য কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন রাজধানীবাসী। শেষ সময়ে প্রিয়জনকে নিয়ে ঘুরে ঘুরে পছন্দের পোশাক খুঁজে নিচ্ছেন তারা। মা বাবার হাত ধরে শপিং করতে এসেছেন শিশুরাও। অনেকেই নিজের জন্য নিজেই পছন্দ করছেন পোশাক। এবারে বাজেট অনুযায়ী কেনাকাটা করতে পেরে সন্তুষ্টি জানিয়েছেন ক্রেতারা। অন্য সময় যে কোনো সময়ের চেয়ে আমার কাছে এবার সমস্ত আমি যেটা ঘুরলাম বা আমি যে কেনাকাটা করলাম আমার বোনদের জন্য, বিভিন্ন আমার নিজের জন্য, আমার কাছে খুব রিজনেবল মনে হয়েছে। ফ্যামিলির সবার জন্য টুকটাক কেনাটা শেষ, আমার জন্য বাকি ছিল, আমার জন্য নিয়ে নিলাম আর কি। আর দাম অ্যাজ ইউজুয়াল আগের বছরের মতোই। এদিকে লম্বা ছুটির কারণে অনেকে বাড়ি চলে যাওয়ায় বিক্রয় কমে এসেছে বলে জানান বিক্রেতারা। এবার হচ্ছে ঈদে একটা লং টাইম বন্ধ হচ্ছে, তো এজন্য দেখা যাচ্ছে যে গতকালকের পর্যন্ত আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই রাশ ছিল, কিন্তু আজকের সেই তুলনায় রাশটা একটু কম। ছুটিটা লম্বার কারণে আমাদের একটু সমস্যা হয়ে গেছে, এটা আমার 100% মানতে হবে। যদি ছুটি একটু কম থাকতো তাহলে আমাদের মোটামুটি একটা সেল একটা ধারাবাহিক ভালো থাকতো। এটাই মনে হচ্ছে কমই থাকবে, কারণ ঈদের যেহেতু ছুটি এবার বেশি, সেহেতু লম্বা ছুটি যেহেতু অনেক লোক চলেই গেছে। তবে শুক্রবার আবারও বিক্রি বাড়ার আশা বিক্রেতাদের। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ। প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন হলে মানুষের আস্থা ফেরানো সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার চীনে বোয়া সম্মেলনে দেওয়া বক্তৃতায় একথা বলেন তিনি। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে সবার সহযোগিতা চান বাংলাদেশের সরকার প্রধান। হাসান মাহমুদের রিপোর্ট। চীন সফরের দ্বিতীয় দিনে বোয়া ফোরামের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে অংশ নেন লাওসের প্রধানমন্ত্রী, চীনের স্টেট কাউন্সিলের উপপ্রধানমন্ত্রী সহ বিশ্বের বড় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্টে বাংলাদেশের মানুষের মধ্যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন হলে দেশে মৌলিক পরিবর্তন আসবে বলেও জানান তিনি। Our youth and citizens demonstrated exceptional resolve and strength to redefine the future of Bangladesh. To restore public trust, we have initiated critical reforms. Independent commissions have been launched to reform the electoral system, judiciary, civil administration, law enforcement. এ সময় এশিয়া প্যাসিফিক অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে $65 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করেন তিনি। এ অবস্থায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অর্থায়ন দাবি করেন প্রধান উপদেষ্টা। Climate vulnerable countries like Bangladesh are forced to divert resources towards disaster response, limiting investments in productive sectors. We need new, additional, accessible, non-ODA, non-debt creating grant-based climate finance. সম্মেলনে বাংলাদেশে অবস্থান করা মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে দক্ষিণ এশিয়ার নেতাদের সহায়তা চান ডক্টর ইউনূস। We continue to bear significant social, economic and environmental costs. The UN Secretary General recently visited the camps in solidarity. While global efforts are drastically shrinking but continuing, Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. এশিয়ার বহুত্ববাদী সভ্যতা ও সংস্কৃতি আগামীতে সারা বিশ্বে প্রভাব বিস্তার করবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। Asia's civilizations have flourished by embracing diversity. এর আগে চীনের উপপ্রধানমন্ত্রী ডিং জুই জিয়াং ও চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 28 মার্চ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। এরপর 29 মার্চ পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন তিনি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেশে পূর্বের মতো আর চাঁদাবাজি চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে
কথা বলেন তিনি। বলেন, গণঅভ্যুত্থানে শহীদরা জীবন দিয়েছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। সেই বাংলাদেশ বাস্তবায়নে পূর্ববর্তী সময়ের চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ যে বিষয়গুলো তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে সেগুলোকে খুব শক্ত হাতে দমন করা হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা আসলে ফ্যাসিবাদী শাসনের কারণে এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি যে অনেকে এখন মনে করে চাঁদা দেওয়াটা মনে হয় আমার দায়িত্ব। আমাকে যে কেউ এসে একটা টোকেন ধরিয়ে দিল, আমার তাকে 50 টাকা দিতে হবে, 100 টাকা দিতে হবে। আবার যারা চাঁদা নেয় তারা মনে করে যে এটা আমার অধিকার, কারণ দীর্ঘদিন ধরে তো এভাবেই চলে আসছে, এখন কেন চলবে না। কিন্তু তাদেরকে আমরা স্পষ্টভাবে একটা বার্তা দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের পরে পূর্ববর্তী আর কোনো এ ধরনের প্র্যাকটিস আর বরদাস্ত করা হবে না। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে হত্যার ঘটনায় এ বিবৃতি দেন বিএনপির মহাসচিব। বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের স্বৈরাচার শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এসব দুষ্কৃতিকারীকে কঠোরভাবে দমন করার দাবিও জানান তিনি। শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভারত ভালো উদাহরণ তৈরি করছে না। এর মাধ্যমে বোঝা যায় দেশটি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে কতটা আগ্রহী বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে শহীদদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে কথা বলেন তিনি। সমতা এবং ন্যায্যতার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়ার উপর জোর দেন নাহিদ ইসলাম। দ্বিতীয় স্বাধীনতা ইস্যুতে তিনি বলেন, গেল 16 বছর যারা ফ্যাসিজম বিরোধী আন্দোলন করেছে তাদের কাছে 5 আগস্ট নতুন স্বাধীনতা, আর যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা নয়। হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো ভারতে অবস্থান করছে। ভারত গণহত্যাকারীদের নিজ দেশে আশ্রয় দিয়ে কোনো ভালো উদাহরণ তৈরি করছে না। বাংলাদেশে বিচার কার্যক্রম আগাচ্ছে এবং বিচার কার্যক্রম আগালে কূটনৈতিকভাবে যারা দোষী, যারা অপরাধী, মামলার আসামি যারা রয়েছে তাদেরকে ফেরত চাওয়া, শেখ হাসিনা সহ তাদেরকে ফেরত চাওয়া হলে ভারত সরকার সেখানে কোঅপারেট করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে এবং এর মাধ্যমে বোঝা যাবে ভারত বাংলাদেশের প্রতি কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী। অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এতে দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলমকে। এছাড়া অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী আরও 503 জনকেও আসামি করা হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে গণহত্যার খসড়া তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা তদন্ত শেষ পর্যায়ে। ঈদের পর তা ট্রাইব্যুনালে জমা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় ট্রাইব্যুনালের গোপন তথ্য আসামিদের কাছে ফাঁসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সাবিনা মজুমদারের রিপোর্ট। 5 আগস্ট বাসা থেকে গোপনে বের হয়ে চাংখারপুলে আন্দোলনে যোগ দেয় 10ম শ্রেণীর ছাত্র আনাস। সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। বৃহস্পতিবার চাংখারপুলে এই হত্যাকাণ্ডের পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত একেবারে শেষ পর্যায়ে বলে জানান চিফ প্রসিকিউটর। চাংখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের হাতে চলে এসেছে। এটারও ফিনিশিং যে টাচ সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঈদের পরপরই সেটাও চলে আসবে আমাদের হাতে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়ার হত্যার পর 6 লাশ পোড়ানোর ঘটনায় 2 আসামিকে হাজির করা হয়। শুনানি শেষে 28 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলাটার ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়েই হয়তো আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু করা যাবে। এটা আনুষ্ঠানিকভাবে প্রাপ্তির পরে এটা আপনাদেরকে আমরা জানাবো।
গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির পালিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, গোপন তথ্য ফাঁসের মাধ্যমে ট্রাইব্যুনালের ভেতরের কেউ সুযোগ করে দিতে পারে। জড়িতদের ধরতে তদন্ত চলছে বলেও জানান তাজুল ইসলাম। আমরা এটাকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তদন্ত কাজ চালাচ্ছি। আমরা যাকে পাবো এটার জন্য দায়ী, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা হওয়ার পরেই গণহত্যার বিচারিক কার্যক্রম পুরোদমে শুরু হবে বলে জানান চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। পাবনার ঈশ্বরদীতে নাতনিকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নানা ও নাতনি মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাকশি ইউনিয়নের বাঘাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় নানা বাবুল সর্দারের সঙ্গে নাতনি মুনতাহা রেল লাইনের উপর দিয়ে হাঁটছিল। সন্ধ্যায় ঈশ্বরদী থেকে পাকশি অভিমুখে একটি ট্রেনের ইঞ্জিন ট্রায়ালের সময় বাঘাইল দোতলা সাঁকো সংলগ্ন স্থানে পৌঁছালে নাতনি মুনতাহার দৌড়ে ট্রেনের ইঞ্জিনের সামনে চলে যায়। এ সময় নানা বাবুল সর্দার তাকে বাঁচাতে গিয়ে নিজেও ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই নানা বাবুলের মৃত্যু হয়। মুনতাহারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার হলে তারও মৃত্যু হয়।